ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর কে ছিলেন, অথবা বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, ভারতের শেষ ভাইসরয় জেনারেল কে ছিলেন, অথবা ভারতের প্রথম ভাইসরয় জেনারেল কে ছিলেন? মাত্র দুইটা লাইনের কবিতা দিয়ে আমরা পুরো ইতিহাস মনে রাখতে পারি। যারা বলে আমার ইতিহাস মনে থাকে না, তারা অবশ্যই এই কবিতাটা মনে রাখলেই মনে রাখতে পারবে। এবার বলছি কবিতাটা কি। কালুর হাসিতে হাসছে বান্টি, বান্টির কান্নায় কাঁদছে মান্টি। কবিতাটা কে লিখেছেন? রূপক। তারপরেও বলছি মান্টি চক্রবর্তী। এখানেও টুইস্ট রয়েছে, লাস্টে বলছি এই মান্টি চক্রবর্তী কে। তাহলে কালুর হাসিতে হাসছে বান্টি, এখানে কালুর মানে লর্ড ক্লাইভ, হাসিতে মানে হেস্টিংস, হাসছে মানে হেস্টিংস, আর বান্টি মানে বেন্টিং। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর ছিলেন বাংলায় লর্ড ক্লাইভ। তাহলে কালু থেকে ক্লাইভ। হাসিতে মানে হেস্টিংস, হেস্টিংস কোম্পানির শেষ গভর্নর ছিলেন, 1772 পর্যন্ত তিনি শাসন করেন, এবং রেগুলেটিং অ্যাক্ট 1773-এর পরে তিনি আবার বাংলার গভর্নর হন। তাহলে কালুর হাসিতে হাসছে বান্টি, বান্টি মানে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। 1828 থেকে 1833 তার সময়কাল। এবার বান্টির কান্নায় কাঁদছে মান্টি, আবার বান্টি, বান্টি মানে 1833 থেকে 35 পর্যন্ত লর্ড উইলিয়াম বেন্টিং, বান্টির থেকে বেন্টিং, বেন্টিং হয়েছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবার আসছি কান্নায় কাঁদছে মান্টি, ভারতের শেষ গভর্নর জেনারেল। কান্নার থেকে হচ্ছে ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের শেষ গভর্নর জেনারেল। আর 1858 সালে ভারত শাসন আইন হওয়ার পর তিনি হয়ে যান ভারতের প্রথম ভাইসরয় জেনারেল। তাহলে কান্নায় কাঁদছে ক্যানিং, ক্যানিং। আর মান্টি যদি বলি 1947-48 যিনি ভারতবর্ষের শেষ ভাইসরয় ছিলেন, তিনি হচ্ছেন মান্টি মানে মাউন্ট ব্যাটেন। আর এবার যেটা টুইস্টের কথা বলছিলাম সেটা হচ্ছে মান্টি চক্রবর্তী 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতের গভর্নর হয়েছিলেন মান্টি মানে মাউন্ট ব্যাটেন। তিনি যেমন শেষ ভাইসরয় ছিলেন, তেমনি মান্টি। আর চক্রবর্তী, মাউন্ট ব্যাটেন তো চক্রবর্তী হবেন না, তাই মাউন্ট ব্যাটেন হচ্ছেন মান্টি, আর চক্রবর্তী হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে এই ধরনের ছোট ছোট ট্রিক্স দিয়ে আমরা ইতিহাসের বিষয়গুলি আমরা মনে রাখতে পারি। এবার আরেকটা বিষয় বলছি, বাবর পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সবাই জানি। 1526 থেকে 1529 পর্যন্ত বাবর 4খানা যুদ্ধ করেছিলেন। এই 4টা যুদ্ধ আমরা কি করে মনে রাখবো, তার জন্য আর একটা ছোট্ট কবিতা বলছি। বাবর পানিপথে খানা খেয়ে চাঁদনি রাতে ঘরে ফিরে। আবার বলছি, বাবর পানিপথে খানা খেয়ে চাঁদনি রাতে ঘরে ফিরে। বাবর তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পানিপথে মানে প্রথম পানিপথের যুদ্ধ 1526 গেল। তারপরে হচ্ছে খানা খেয়ে, খানা খেয়ে যদি আমি বলি তাহলে খানা হচ্ছে খানুয়ার যুদ্ধ, যেটা 17 মার্চ 1527 খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? বাবর বনাম রানা সঙ্গের মধ্যে হয়েছিল, রাজপুত রানা সঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল। তাহলে বাবর পানিপথে খানা খেয়ে চাঁদনি রাতে, চাঁদনি রাতে যদি বলি আমরা তাহলে চাঁদনি রাত হচ্ছে চান্দেরির যুদ্ধ। বাবর পানিপথে খানা খেয়ে চাঁদনি রাত পর্যন্ত গেলাম। এবার ঘরে ফিরে, ঘরগড়ার যুদ্ধ। ঘরগড়ার যুদ্ধ কবে হয়েছে? ঘরগড়ার যুদ্ধ হয়েছে 1529 খ্রিস্টাব্দে। এই 4টা যুদ্ধ বাবর করেছিলেন। তাহলে এবার ব্যাখ্যা করে বলছি, পানিপথের প্রথম যুদ্ধ,
তারপরে খানোয়ার যুদ্ধ, তারপরে চান্দেরির যুদ্ধ, তারপরে ঘাগরার যুদ্ধ। এবার এই যুদ্ধগুলি কার কার মধ্যে হয়েছে এটা নিয়ে আরেকটা ভিডিও করব, কি করে মনে রাখা যায় এবং কবে হয়েছে। আর এই ভিডিওতে আমি বলে দিচ্ছি যে পানিপথের প্রথম যুদ্ধ 21শে এপ্রিল 1526 খ্রিস্টাব্দে হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন, আর দিল্লিতে মুঘল শাসনের সূচনা হয় এই পানিপথের প্রথম যুদ্ধ দিয়ে। পানিপথের তিনটা যুদ্ধ, প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় যুদ্ধ 1556 আর তৃতীয় যুদ্ধ 1761। সেটা অন্য একটা ভিডিওতে বলবো। আচ্ছা, এবার হচ্ছে খানা খেয়ে মানে খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ হয়েছিল 17ই মার্চ 1527 খ্রিস্টাব্দে। বাবর বনাম রানা সঙ্গের মধ্যে। রানা সঙ্গ ছিলেন রাজপুত রানা। রাজপুত শক্তির পরাজয় হয় এবং সমগ্র উত্তর ভারতে বাবরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এবার আসছি চান্দেরির যুদ্ধ। চান্দেরির যুদ্ধ হয় 1528 খ্রিস্টাব্দে। যুদ্ধ হয়েছিল বাবর এবং মেদিনী রায়ের মধ্যে। মেদিনী রায় এতে পরাজিত হন। মেদিনী রায় ছিলেন মালবের শাসক। মালব অঞ্চলে মুঘলদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এবার আসি ঘাগরার যুদ্ধে। 1529 খ্রিস্টাব্দে ঘাগরার যুদ্ধ হয়। এই ঘাগরার যুদ্ধ বা ঘাগরার যুদ্ধ বলে। এই যুদ্ধ হয়েছিল মামুদ লোদি ও আফগান শাসকদের মধ্যে। ফলাফল হয়েছে আফগানরা প্রতিরোধ করতে ব্যর্থ হয়। তাদের প্রতিরোধ ব্যর্থ হওয়াতে তারা পরাজিত হয়। ভারতে মুঘল শাসন সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। এই চারটা যুদ্ধে জয় করে বাবর একদিকে যেমন আফগানদের মোটামুটি ধ্বংস করেছিলেন, তেমনি রাজপুতদের তিনি মোটামুটি ধ্বংস করেছিলেন। অর্থাৎ সমগ্র উত্তর ভারতে চারটা যুদ্ধের মাধ্যমে মুঘলদের একটা সার্বভৌম শক্তিতে তিনি রূপান্তরিত করেছিলেন। আর এই ধরনের ছোট ছোট ট্রিক্স দিয়ে ইতিহাসের বিষয়গুলি অবশ্যই তোমাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওগুলি দেখবে আর তোমাদের গঠনমূলক কমেন্ট আমাকে দেবে। আর কোন বিষয়গুলি তোমাদের মনে থাকে না, যেমন ষোড়শ মহাজন পদ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, কাশী কুশল অঙ্গ মগধ ব্রিজি মল্ল চেদি বৎস মৎস্য কুরু পাঞ্চাল সুরসেন অশ্ম গবন্তী গান্ধার কাম্বুজ। এই 16টা মহাজন পদের নাম কি করে মনে রাখবে? সবচেয়ে বড় জিনিস হচ্ছে চারটা 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 করে 16টা, চারটা পেয়ার করে 16টা মহাজন পদকে করে না। এবার কাশী কুশল অঙ্গ মগধ, কাশী কুশল অঙ্গ মগধ, কাশী কুশল অঙ্গ মগধ বারবার পড়ো। ব্রিজি মল্ল চেদি বৎস, ব্রিজি মল্ল চেদি বৎস, ব্রিজি মল্ল চেদি বৎস পড়ো। মৎস্য কুরু পাঞ্চাল সুরসেন, মৎস্য কুরু পাঞ্চাল সুরসেন আসমক অবন্তী গান্ধার কাম্বুজ। এবার 16টাকে একসঙ্গে করে কাশী কৌশল অঙ্গ মগধ ব্রিজি মল্ল চেদি বৎস মৎস্য কুরু পাঞ্চাল সুরসেন অসমক অবন্তী গান্ধার কাম্বুজ। এইভাবে করে ইতিহাসের বিষয়গুলি মনে রাখা যায়। আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনি এত কিছু কি করে মনে রাখেন? মনে রাখার মতো ট্রিক্স নিলে অবশ্যই মনে রাখা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর কার কোন বিষয় মনে থাকে না আমাকে একটু বলবে। আমিও তোমাদের কালুর হাসিতে হাসছে বান্টি, বান্টির কান্নায় কাঁদছে মান্টি, এই ধরনের ট্রিক্স দিয়ে বিশাল বিশাল বিষয়গুলিকে স্বল্প আকারে শিখিয়ে দেব। সবাই ভালো থাকবে। নমস্কার।